আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি আজকে আপনারা মাহে রমজানের প্রথম দিনটা খুব ভালো কাটিয়েছেন। এবং আজকের যে হট টপিকটা সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমের যে সেন্ট্রাল কন্ট্রাক্ট সেটার পাবলিকেশনটা হয়ে গেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পাবলিকেশনটা দিয়েছে। সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে এবং সেই প্রশ্নের জায়গাগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বিশ্বকাপ খেলবে না এই বিষয়টা নিশ্চিত হয়ে গেছে এবং আইসিসি যখন স্কটল্যান্ডকে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে পাঠিয়েছিল সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস কনফারেন্স ডেকেছিল এবং সেখানে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেছিল যে তারা আসলে কি করতে চায়। অদম্য বাংলাদেশ টি-20 কাপটা তারা আয়োজন করার পরিকল্পনা করছিল এবং সেই সাথে এটাও জানিয়েছিল যে তাদের বোর্ড মিটিংয়ে সাকিব আল হাসানের ফিরে আসা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটার মূল জায়গাটার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে তারা যখন আলোচনা করছিলেন যে কোন কোন ক্রিকেটারকে 2026-এর বাংলাদেশ ন্যাশনাল টিমের সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হবে, সেই জায়গায় সাকিব আল হাসানের নামটাও নাকি কোনো এক বোর্ড ডিরেক্টর উঠিয়েছিলেন এবং তারপর আলোচনা হয়েছে বিস্তর। সেখানে আসিফ আকবর আলোচনা করেছেন, আমজাদ হোসেন আলোচনা করেছেন এবং তারা মিলে আলোচনা করে বিভিন্ন জনের সঙ্গে একমত প্রকাশ করে তারা সাকিবকে ফিরিয়ে আনার, ন্যাশনাল টিমে ফিরিয়ে আনার জন্য একটা পদক্ষেপ নেবেন বা বিসিবির এন্ড থেকে তারা একটা ক্লিয়ারেন্স দিতে চান সাকিবের জন্য, সেই বিষয়টা তারা আলোচনা করেছিলেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে সেন্ট্রাল কন্ট্রাক্টটা হওয়ার আগে সাকিব আল হাসানের ফিরে আসার বিষয়টাও আরেকটু ক্ল্যারিটি পেয়ে যাবে, বাট আলটিমেটলি সেটা হয়নি। নতুন সরকার এসছে, নতুন সরকারের নতুন স্পোর্টস প্রতিমন্ত্রী তিনি এসেছেন, তবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত খোলসা করে আলোচনা হয়নি এবং এখন পর্যন্ত 28 জনের একটা তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাপিয়েছে যেখানে তারা বিভিন্ন ক্যাটাগরিতে এই 28 জনকে ডিস্ট্রিবিউট করেছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে তাদের মাসিক বেতনের যে স্লট সেটা এক একটা ধাপে ধাপে রাখা হয়েছে। সো এই 28 জন ক্রিকেটার কারা সেটাই একটু দেখে আসতে চাই শুরুতে, তাইলেই একটা বেটার পিকচার আমরা পেয়ে যাব যে বাংলাদেশের এবছরে সেন্ট্রাল কন্ট্রাক্টে কোন কোন ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। প্রথমেই যদি যাই, ক্যাটাগরি এ প্লাস বলে একটা ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরিতে কিন্তু কোনো প্লেয়ারকে রাখা সম্ভব হয়নি বা রাখা যায়নি। সেই এ প্লাস ক্যাটাগরির যেই বেতন ছিল সেটা হচ্ছে 10 লক্ষ টাকা প্রতি মাসে। সো সেই ক্যাটাগরিতে কোনো বাংলাদেশের ন্যাশনাল টিম ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়নি, অর্থাৎ এ প্লাস ক্যাটাগরিটা জিরো। এ ক্যাটাগরি দিয়ে শুরু হচ্ছে, এ বি সি ডি এই 4টা ক্যাটাগরিতেই 28 জন ক্রিকেটারকে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা একটু দেখে নেই যে কারা কারা রয়েছেন। এ ক্যাটাগরিতে রয়েছেন মাত্র 4 জন ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, যিনি টেস্ট টিমের ক্যাপ্টেন, তিনি আছেন গ্রেড এ তে। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ক্যাপ্টেন, তিনি রয়েছেন গ্রেড এ তে। লিটন দাস রয়েছেন এবং তাসকিন আহমেদ রয়েছেন। তাসকিন আহমেদ একটা ইন্টারেস্টিং প্রসপেক্ট, কারণ তাকে কিন্তু আমরা 3 ফরম্যাটেই খেলতে দেখি অন রেগুলার বেসিস। বাদ বাকিরা কিন্তু এক এক ফরম্যাটে আছেন, এক এক ফরম্যাটে নেই। আপনি শান্তর কথা বলতে পারেন, তিনি ওডিআই এবং টেস্ট ফরম্যাটে আছেন কিন্তু টি-20 ফরম্যাটে নেই। ঠিক একই কাজটা মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও খাটে। লিটন কুমার দাস শুধুমাত্র টি-20তেই আছেন এবং টেস্টে আছেন, ওয়ানডেতে তাকে কনসিডার করা হচ্ছে না। এবং তাসকিন আহমেদই একমাত্র ক্রিকেটার যাকে 3 ফরম্যাটেই সমানভাবে কনসিডার করা হয় এবং সেই কারণেই বোধহয় তাকে ক্যাটাগরি এতে রাখা হয়েছে। যদিও এইজের কথা চিন্তা করলে, তার ওভারঅল ইনজুরি ক্রাইসিসের কথা যদি চিন্তা করি, তিনি কিন্তু রিসেন্ট সময় খুব বেশি ক্রিকেটের মধ্যে নেই। সো আমি জানি না আসলে তার ফিটনেসের কি অবস্থা, বাট আশা করা যায় যে পাকিস্তানের সঙ্গে যে ওডিআই সিরিজটা হবে সেটা দিয়ে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবারও ফিরে আসবেন। বাট এই ক্যাটাগরিতে যেই 4 জন আছেন, এখানে মুস্তাফিজুর রহমান কেন নেই সেটা আসলে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে মনে হয়। যে ডেফিনেটলি মুস্তাফিজ বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড এই মুহূর্তে। যদি সাকিব আল হাসানকে আমরা সাইডলাইন করি তাহলে ডেফিনেটলি মুস্তাফিজ ডিজার্ভ করেন বোধহয় ক্যাটাগরি এ। আমি জানি না কেন তিনি সেই ক্যাটাগরিতে নেই, বাট দ্যাট ইজ দ্যাট। মুস্তাফিজুর রহমান যদিও তিনি টি-20 এবং ওডিআই ফরম্যাট দুটো ফরম্যাটে বাংলাদেশের লিডিং বোলার, তারপরে তাকে কিন্তু এই ক্যাটাগরিতে রাখা হয়নি, যেটা একটু সারপ্রাইজিং আমার কাছে মনে হয়। ক্যাটাগরি বিতে সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটাররা রয়েছেন এবং সেখানে মুশফিকুর রহিম আছেন, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার। টেস্টে 100টা টেস্ট তিনি খেলেছেন। মমিনুল হক রয়েছেন, সে জায়গায় টেস্টেই তাকে দেখা যায়। তাইজুল ইসলাম, তাকেও টেস্টেই আমরা দেখি। অনেকেই আছেন যারা টেস্ট ক্রিকেটার, তাদেরকে গ্রেড বিতে রাখা হয়েছে। সাদমান ইসলামকে গ্রেড বিতে রাখা হয়েছে, উইচ ইজ বিট অফ আ সারপ্রাইজ আমার কাছে মনে হয়। মুস্তাফিজুর রহমান তো আছেনই গ্রেড বিতে, তাওহিদ হৃদয় আছেন বি গ্রেডে, তানজিদ হাসান তামিম রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন, শেখ মেহেদি রয়েছেন, হাসান মাহমুদ এবং নাহিদ রানা, তাকেও গ্রেড বিতে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় নাহিদ রানা গ্রেড বি কি ডিজার্ভ করেন কিনা সেটা একটা বড় প্রশ্নের জায়গা থাকতে পারে, বিকজ রিসেন্ট সময় কিন্তু তাকে কোনো স্কোয়াডেই ঠিকঠাক মতো আমরা দেখতে পাচ্ছি না। টেস্ট স্কোয়াডে তিনি হয়তো সুযোগ পেয়ে যান বা 2-1টা ম্যাচ তিনি হয়তো পান, বাট ওয়ানডে বা টি-20তে কিন্তু এখনো পর্যন্ত তিনি জায়গাটাই থিতু করতে পারেননি। তারপরও তিনি কিভাবে ক্যাটাগরি বিতে সেটাও একটা প্রশ্নের জায়গা থাকতে পারে। গ্রেড সি এর কথায় যায়, সেখানে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক রয়েছেন, শরীফুল, তানজিম সাকিব, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ। এই হচ্ছে গ্রেড সি। এবং গ্রেড ডিতে আছেন
সাইফ হাসান, যাকে এর আগে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয়নি, তিনি প্রথমবারের মতো সেন্ট্রাল কন্ট্রাক্টের অন্তর্ভুক্ত হয়েছেন। পারভেজ হোসেন ইমনও প্রথমবারের মতো সেন্ট্রাল কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত হয়েছেন। তানভীর ইসলাম রয়েছেন, যিনি কিনা টেস্টেও ডেবু পেয়ে গেছেন এবং সেই সাথে ওডিআই ক্রিকেটে বেশ ভালো করছেন। নাইম হাসান, বাংলাদেশের টেস্ট অফ স্পিনার, তাকে রাখা হয়েছে গ্রেড ডিতে। হাসান মুরাদ রয়েছেন গ্রেড ডিতে, তিনিও টেস্টে অসাধারণ একটা ডেবিউ পেয়েছেন এবং সেই সাথে শামীম হোসেন পাটোয়ারি, বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট, আর সেই সাথে নুরুল হাসান সোহান, তাকেও গ্রেড ডিতে রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই হচ্ছে 28 জনের একটা তালিকা এবং এই 28 জনের যেই তালিকাটা রয়েছে সেখানে সাকিব আল হাসানের নামটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু একটা সারপ্রাইজ আমার কাছে মনে হয়। এবং তিনি যদি থাকতেন, আসলে কোন জায়গায় তাকে রাখা হতো, কোন ক্যাটাগরিতে রাখা হতো, সেটাও একটা প্রশ্নের জায়গা থাকতে পারে। আগে কখনো সাকিব আল হাসান যতদিন সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন কখনোই A+ ক্যাটাগরির নিচে তিনি থাকেননি। সুতরাং সাকিব যদি ফিরে আসেন তাহলে তাকে কোন ক্যাটাগরিতে রাখা হবে সেটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা। আদতেই তিনি ফিরতে পারবেন কিনা সেটাও একটা বড় প্রশ্নের জায়গা, কারণ তার সঙ্গে তো এখনো পর্যন্ত সেই মামলা মোকদ্দমার বিষয়গুলো রয়ে গেছে এবং তিনি দেশে ফিরতে পারছেন না। তো দেখা যাক শেষ পর্যন্ত তার ফিউচারটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবং এই সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে অনেকেই রয়েছেন যারা আসলে সেন্ট্রাল কন্ট্রাক্টটা পেতে পারতেন কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা রয়ে যায়। তবে আমার কাছে মনে হয় যে দ্য নাম্বার অফ প্লেয়ার্স যাদেরকে রাখা হয়েছে এখানে, টেস্ট ক্রিকেটারদেরকে একটা রেসপেক্ট দেওয়া হয়েছে। আমার মনে হয় টেস্ট স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়রাই বিভিন্ন ক্যাটাগরিতে অন্তত সুযোগ পেয়েছেন, যেটা বাংলাদেশের জন্য একটা ভালো দিক, একটা পজিটিভ দিক আমার কাছে মনে হয়। এবং আমরা যদি স্যালারির কথা বলি, গ্রেড এ হচ্ছে 8 লক্ষ টাকা, গ্রেড বি হচ্ছে 6 লাখ টাকা, গ্রেড সি হচ্ছে 4 লাখ এবং গ্রেড ডি হচ্ছে 2 লাখ টাকা প্রতি মাসে। সো ক্রিকেটারদের জন্য একটা ভালো স্ট্যান্ড পয়েন্ট তৈরি করা হয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা ঘোষণা দিয়ে ফেলেছে। ইন্টারেস্টিং যে বিষয়টা, অনেকে আসলে একজন ক্রিকেটারকে নিয়ে অনেক বেশি কথা বলছেন যে তিনি আসলে এই সেন্ট্রাল কন্ট্রাক্টে কিভাবেই বা জায়গা করে নিয়েছেন। তার নাম হচ্ছে জাকের আলী অনিক। এখন জাকের আলী অনিক একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, কারণ তার রিসেন্ট সময় আসলে টি-20তে তার পারফরমেন্সটা নিয়েই সবাই একটু বেশি আমার মনে হয় নেগেটিভ একটা মাইন্ডসেটের মধ্যে রয়েছে। তার রিসেন্ট টি-20 ফর্মটা একেবারেই ভালো নয়। তারপরও যদি চিন্তা করে দেখা হয়, ওয়ানডে ক্রিকেটে জাকের আলী অনিক কিন্তু গত বছর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, দ্বিতীয় সর্বোচ্চ অ্যাভারেজটা তার রয়েছে। এবং ওভারঅল আমার কাছে মনে হয় যে টেস্ট এবং ওয়ানডের মধ্যে জাকের আলী অনেক যতবারই পারফর্ম করেছেন বিগত 2 বছরে, সেই জায়গাটার মধ্যে কিন্তু তিনি আসলে একটা কনসিস্টেন্সি দেখিয়েছেন। টি-20তে খুব একটা ভালো করতে পারছেন না রিসেন্টলি, সেটা একটা প্রবলেমের জায়গা। তবে আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেক অ্যাটলিস্ট একটা যে কোনো ক্যাটাগরিতে থাকা ডিজার্ভ করতেন সেন্ট্রাল কন্ট্রাক্টে, তিনি সেটা সি ক্যাটাগরিতে পেয়েছেন। অর্থাৎ 4 লক্ষ টাকা করে বেতন জাকের আলী অনেক পাবেন, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আই হ্যাভ এ ফিলিং দ্যাট হি ডিজার্ভস টু বি হিয়ার, স্পেশালি তাকে যেভাবে ক্যারি করা হচ্ছে সেই ক্যারি করার মর্যাদা হিসেবেই বিসিবি তাকে কিন্তু এই ক্যাটাগরাইজেশনের মধ্যে রেখেছে। সো জাকের আলী অনেক, দেখা যাক এই বছরটা আসলে তিনি কেমন করেন। শুরুটা তো ভালো হয়নি, ডেফিনেটলি বিপিএলটাও তার ভালো যায়নি এবং তারপর টি-20 অদম্য যে কাপটা রয়েছে সেখানে তিনি সুযোগই পাননি খেলার। এবং তিনি সামনের যে বিসিএলটা অনুষ্ঠিত হবে সেখানেও তিনি আসলে কোনো দল পাননি। সো আমি জানি না, বিসিএলেই দল না পাওয়া একজন জাকের আলী, তিনি এবার সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন, সেটা একটু অদ্ভুত আমার কাছে লেগেছে ইন ডিফারেন্ট ওয়েজ। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সাকিব আল হাসান যদি ফিরে আসেন তিনি আসলে কোন ক্যাটাগরিতে জায়গা পাবেন, তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট দেওয়া হবে কিনা সেটা নিয়ে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এবং সেই সাথে এই সেন্ট্রাল কন্ট্রাক্টে আসলে মুস্তাফিজুর রহমান কেন এর ক্যাটাগরিতে অন্তত না থেকে তিনি কেন বি ক্যাটাগরিতে আছেন সেই প্রশ্নের জবাবটাও আপনাদের কাছেই জানতে চাচ্ছি। আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে। এবং সেই সাথে অল স্পোর্ট এবিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমি আস্তে আস্তে 8,000 সাবস্ক্রাইবার্সের দিকে এগিয়ে যাচ্ছি, আশা করি আপনারা আমাকে সেই জায়গাটায় খুবই ভালোভাবে সাহায্য করবেন এবং সেই সাথে আপনারা সবাই খুব ভালো সময় কাটাবেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে।